বইটি দ্বিতীয় খণ্ডটি শুরু করতে চলেছি। সভ্যতার সূচনা, হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা। সভ্যতার সূচনা। ভারতীয় সভ্যতা অতি প্রাচীন। খ্রিস্টের জন্মের ৫ লক্ষ বছর আগেই ভারতে মানুষ বসবাস শুরু করে ও সভ্যতার উন্মেষ শুরু হয়। এই যুগের কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না। মানুষের ব্যবহার করা যন্ত্রপাতি, দ্রব্যাদির উপর ভিত্তি করে ইতিহাস লেখা হয়। তাই এই যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলে। মানুষ এই যুগে পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত। তাই এই যুগ প্রস্তর যুগ নামেও পরিচিত। পাথরের হাতিয়ার ও তার আকৃতি দেখে পণ্ডিতরা প্রস্তর যুগকে ৩ ভাগে ভাগ করেছে। ভাগগুলি হল প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ। এই যুগের মানুষ পাথরের যেসব হাতিয়ার ব্যবহার করত তার আয়তন ছিল বিরাট ও তাতে কোনো সৌন্দর্য বা মসৃণতা ছিল না। এই হাতিয়ার দিয়ে মাংস কাটা, কাঠ কাটা, শিকার কাজ চালাতো। এগুলিকে হাতকুঠার বলা হতো। ভারতের ২টি অঞ্চলে এই যুগের নিদর্শন পাওয়া যায়। একটি হলো পাঞ্জাবের সোয়ান নদীর অববাহিকা ও অপরটি হলো দক্ষিণে মাদ্রাজ। এই দুটির সংস্কৃতি, একটিকে বলা হয় সোয়ান সংস্কৃতি, অপরটিকে বলা হয় মাদ্রাজ সংস্কৃতি। এই দুই সংস্কৃতির সময়কাল ও বৈশিষ্ট্য একই ও তাদের উৎপত্তিস্থল হলো নদী উপকূল। এই যুগে মানুষ কৃষিকাজ ও আগুন জ্বালাতে জানত না। তাদের কোনো স্থায়ী বাসস্থানও ছিল না। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা যাযাবর জীবনযাপন করত। বনের ফল, লতা, গুল্ম, পশুর মাংস খেয়েই তারা জীবনযাপন চালাতো। এই যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, খাদ্য উৎপাদক নয়। আনুমানিক ৮,০০০ খ্রিস্টপূর্বাব্দে এই যুগ শেষ হয়। এবার আসা যাক মধ্যপ্রস্তর যুগ। আনুমানিক ৮,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪,০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতে এই যুগ স্থায়ী হয়। মানুষের ব্যবহৃত পাথরের ক্ষুদ্র আকৃতি ছিল এই যুগের বৈশিষ্ট্য। বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক প্রভৃতি অঞ্চলে এই যুগের হাতিয়ার দেখা গেছে। এই যুগের শেষ দিকে জীবজন্তুকে পোষ মানানো, মৃৎশিল্প ও কৃষিকাজের সূচনা হয়। মৃৎশিল্প ছিল হস্তনির্মিত, কুমোরের চাকা তখনও আসেনি। নব্যপ্রস্তর যুগ। এরপর আসে নব্যপ্রস্তর যুগ। ভারতের প্রায় সর্বত্রই কমবেশি এই যুগের নিদর্শন পাওয়া গেছে। ভারতের বিভিন্ন অঞ্চলে এই যুগের সূচনা হয় বিভিন্ন সময়। মোটামুটিভাবে বলা যায় যে খ্রিস্টপূর্ব ৪,০০০ অব্দ থেকে ভারতের এই যুগের সূচনা হয়। এই যুগের হাতিয়ারগুলি ছিল অনেক মসৃণ, ধারালো ও ব্যবহারের উপযোগী। এই যুগে কৃষি ও পশুপালন অনেক বেশি অগ্রসর হয়। মানুষ স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করে, কুমোরের চাকা আবিষ্কৃত হয়, আগুন জ্বালতে শেখে, বস্ত্রবয়ন শুরু হয়। এই যুগের মানুষ ধান, গম, বার্লি চাষ করত। এই যুগে মানুষের জীবনযাত্রায় ব্যাপক ও সুদূরপ্রসারী পরিবর্তন ঘটে। ধাতুর যুগ। নব্যপ্রস্তর যুগের পর মানুষ তামার ব্যবহার শুরু করে। কালক্রমে তামার সঙ্গে টিন মিশিয়ে শুরু হয় ব্রোঞ্জের আবিষ্কার। ভারতে নব্যপ্রস্তর যুগ ও ধাতুর যুগের মধ্যে সীমারেখা টানা সম্ভব নয়, কারণ তামা ও ব্রোঞ্জের ব্যবহারের সঙ্গে সঙ্গে মানুষ পাথরের ব্যবহারও করত। তাই এই যুগকে তাম্রপ্রস্তর যুগ বলা হয়ে থাকে। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা হলো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। তারপর আসে লৌহ যুগ। মনে রাখা দরকার যে ভারতের সর্বত্র তামা ও ব্রোঞ্জ যুগ বা লোহা যুগের সূচনা একসময় হয়নি। দক্ষিণ ভারতে তাম্র ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল না। মধ্যপ্রস্তর যুগের পরেই সরাসরি লৌহ যুগের সূচনা হয়। কয়েক বৎসর ব্যাপী এই প্রস্তর যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। আবার ধাতুর যুগের সূচনা থেকে লৌহ যুগ পর্যন্ত সময়কে বলা হয় প্রায় প্রাগৈতিহাসিক যুগ। ডক্টর ব্যাসামের মতে বেদ, ব্রাহ্মণ ও উপনিষদ যুগ ভারতের ইতিহাসের প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের মধ্যবর্তী যুগ। প্রাক হরপ্পা সভ্যতা। এক সময় পণ্ডিতদের ধারণা ছিল যে আর্যদের ভারতে আগমনের সময় থেকেই ভারতের সভ্যতার সূচনা হয়। ১৯২২ খ্রিস্টাব্দের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে প্রমাণিত হয় যে আর্যদের আগমনের বহু পূর্বেই সিন্ধু নদের অববাহিকায় একটি উন্নত সভ্যতার উন্মেষ হয়, যা হরপ্পা সভ্যতা নামে পরিচিত ছিল। এর থেকে প্রমাণিত হয় যে ভারতীয় সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি। আগে মনে করা হতো হরপ্পা সভ্যতার উৎস হল সুমেরীয় বা মেসোপটেমীয় সভ্যতা এবং হরপ্পা সভ্যতা ছিল মেসোপটেমীয় সভ্যতার দূরবর্তী উপনিবেশ। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণা এই ধারণার মূলে কুঠারাঘাত করে প্রমাণ করেছে যে দুই সভ্যতার মধ্যে সাদৃশ্য অপেক্ষা বৈসাদৃশ্যই বেশি। এছাড়া হরপ্পা সভ্যতা বিকাশের বহু পূর্বে বেলুচিস্তান, সিন্ধু প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, গুজরাট প্রভৃতি স্থানে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের আবির্ভাব হয়।
দীর্ঘ বিবর্তনের মাধ্যমে এই গ্রামীণ সংস্কৃতি হড়প্পা সভ্যতার ক্ষেত্র প্রস্তুত করে। তাই অনায়াসে বলা যায় যে হড়প্পা সভ্যতা কোনো বিদেশি সভ্যতার অনুকরণ নয়, বরং তাদের দেশজ সভ্যতার দীর্ঘমেয়াদী ক্রমবর্ধনের ফলশ্রুতি। বেলুচিস্তানে আবিষ্কৃত প্রাক হড়প্পা বসতির মধ্যে কোয়েটা অঞ্চলের কিলিগুল মোহাম্মদ ও ডাম্ব সাদত, লোরালাই উপত্যকার রানাঘুন্ডাই, পেরিয়ানাঘুন্ডাই, কুল্লিমেহি, মেহেরগড় প্রভৃতি উল্লেখযোগ্য। এগুলির মধ্যে মেহেরগড় প্রত্ন এলাকার একটি বিশেষ আলোচনা দাবি রাখে। মেহেরগড় সভ্যতা বোলান গিরিপথের কাছে ও কোয়াট শহর থেকে 150 কিলোমিটার দূরত্বে কাচ্চি সমভূমিতে 500 একর ব্যাপ্ত মেহেরগড় প্রত্নতত্ত্ব ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। 1974 থেকে 1986 সালে ফরাসি প্রত্নতাত্ত্বিকবিদ জাঁ ফ্রাঁসোয়া জারিসের নেতৃত্বে এখানে খননকার্য চালানো হয়। পরবর্তীকালে 1996 থেকে 97 সালেও এখানে খননকার্য চলে। 7টি স্তর বিশিষ্ট প্রত্নক্ষেত্রের এই প্রথম 3টি স্তর হল নবপ্রস্তর যুগের। এই 7টি স্তরে ভ্রাম্যমাণ পশুপালকের জীবন থেকে শুরু করে নাগরিকতার উত্তরণের প্রতিটি সুদৃশ্য চিত্র পাওয়া যায়। বিভিন্ন পর্যায়। 1. মেহেরগড়ের প্রথম পর্যায় সময়কাল হল খ্রিস্টপূর্বাব্দ 7000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ, যা কিনা রেডিও কার্বন পদ্ধতি দ্বারা পরীক্ষিত হয়েছে। বিভিন্ন সাক্ষ্য থেকে প্রমাণ করা যায় যে এলাকাটি ছিল শিকারী ও ভ্রাম্যমাণ পশুপালকদের অস্থায়ী আবাসস্থল। পরে এখানে অস্থায়ী আবাস গড়ে ওঠে এবং কৃষিভিত্তিক জীবনচর্চার বিকাশ ঘটে। বাসস্থানগুলি তৈরি করা হতো কাদামাটির তৈরি রোদে শুকানো সমান মাপের ইট দিয়ে। বাড়িগুলি একাধিক ছোট ছোট কামরায় বিভক্ত ছিল। কোনো কোনো বাড়িতে ঘর গরম করার জন্য উনুন বা আগুন জ্বালার ব্যবস্থা ছিল। অনেক বাড়িতেই শস্যাগার হিসাবে একটি কক্ষ রাখা হতো। এখানে জাঁতা, হামানদিস্তা, নিড়ানি, কাস্তে, পাথরের হাতিয়ারও মিলেছে। পশুপালন ও শস্যাগারের অস্তিত্বের প্রমাণ হয়েছে। গৃহপালিত পশুর মধ্যে গরু, ভেড়া, ছাগল ও ষাঁড় এবং কুকুরও পাওয়া যেত। এখানে নানা প্রজাতির বার্লি, যব, ধানের চাষ হতো। এই পর্বে কোনো মৃৎপাত্র মেলেনি, মিলেছে কেবল ছোট ছোট মানব মূর্তি। পণ্ডিতদের অনুমান সম্ভবত এই মূর্তিগুলো ভারতীয় ভাস্কর্যের প্রাচীনতম নিদর্শন। এখানে বেশ কয়েকটি সমাধিও পাওয়া গেছে। সাধারণত দুটি বাড়ি বা দুটি সারির বাড়ির মধ্যবর্তী স্থানে সমাধিক্ষেত্র হিসাবে ব্যবহৃত হতো। মৃতদেহগুলি হাঁটু মুড়ে ও একপাশে কাত করে রাখা হতো, তবে সবসময় মাথা একদিকে রাখা হতো না। সমাধির সঙ্গে দেওয়া হতো বিভিন্ন সামুদ্রিক ঝিনুক জাতীয় লকেট, সামুদ্রিক ঝিনুক জাতীয় অন্যান্য জিনিস, পাথরের পুঁতি ও ঝিনুকের মালা, পাথরের লকেট, বৈদুর্যমণি, নীলকান্তমণি প্রভৃতি। দিলীপ কুমার চক্রবর্তীর মতে মৃতের সঙ্গে জিনিসের পার্থক্য থেকে অনুমান করা যায় যে সে যুগে সামাজিক পার্থক্য ছিল। ডক্টর ইরফান হাবিবও এখানে শ্রেণীবিভক্ত সমাজের অস্তিত্ব লক্ষ্য করেছেন। মেহেরগড়ের সঙ্গে দূরবর্তী দেশসমূহের যোগাযোগের ব্যাপারে কোনো সন্দেহ নেই। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগের ফলেই সামুদ্রিক ঝিনুক এই অঞ্চলে আসত। সম্ভবত এশিয়া ও পারস্য থেকে টাকওয়ার্জ ও আফগানিস্তান থেকে বৈদুর্যমণি আমদানি করা হতো। এই সময় থেকে মেহেরগড় ধীরে ধীরে নগরায়নের পথে অগ্রসর হয়। পার্শ্ববর্তী এলাকাগুলোতেও খাদ্যশস্যের চাষ হতে থাকে। 2. মেহেরগড় সংস্কৃতির দ্বিতীয় পর্বের সময়কাল হল খ্রিস্টপূর্ব 5000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ। এই পর্বে আগেকার আমলের ধারাবাহিকতার সঙ্গে সঙ্গে বেশ কিছু পরিবর্তন ও নতুনত্ব নজরে আসে। এই পর্বে প্রচুর পোড়া তুলো ও বীজ পাওয়া যায়। এর থেকে সিদ্ধান্ত করা যায় যে এই পর্বে মানুষ কার্পাস চাষ করত। এর থেকে আরও প্রমাণিত হয় যে হরপ্পা সভ্যতার 2000 বছর আগে এখানে তুলোর চাষ শুরু হয়। এখানে প্রাপ্ত বিভিন্ন ধরনের কৃষিজ পণ্যাদি যেমন গম, বার্লি, তুলোর চাষ জলের উপর মানুষের নিয়ন্ত্রণ প্রমাণ করে। প্রমাণিত হয় যে তারা মোটামুটি একটি সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল। কৃষির প্রয়োজনে পশুপালন অপরিহার্য হয়ে ওঠে। গৃহপালিত পশুর মধ্যে গরু, ভেড়া, ছাগলের অস্তিত্ব প্রমাণিত হয়। মাটির পাত্রের ব্যবহার ব্যাপকতর হয়। প্রথমে এগুলি হাত দিয়ে তৈরি হতো। এই পর্বের একেবারে শেষ দিকে খ্রিস্টপূর্বাব্দ 4000-এ এলো কুমোরের চাকা। এর ফলে মৃৎশিল্পে এক যুগান্তর সৃষ্টি হলো। কম সময় ও কম খরচে এই মৃৎপাত্র তৈরি হতে শুরু করলো। বিভিন্ন অঞ্চলে এই অঞ্চলে বিভিন্ন ধরনের পাথর ও শাঁখের অস্তিত্ব দূরপাল্লার বাণিজ্যের ইঙ্গিত দেয়। 3.
এই সভ্যতার তৃতীয় পর্যায়ে সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 4000 থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ। এই পর্বে কর্ষিত শস্যের বিরাট তালিকা থেকে কৃষির অগ্রগতির কথা বোঝা যায়। মৃৎপাত্রের ক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখা যায়। চাকে তৈরি ও চুল্লির আগুনে পোড়ানো মৃৎপাত্রের ব্যাপক প্রচলন শুরু হয়। এই মৃৎপাত্রগুলির উপর নানা রকমের জ্যামিতিক নকশা, পশু পাখি, গবাদি পশু ও গাছপালার ছবি দেখা যায়। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে একটি তামার পুঁতি ও আংটি পাওয়া গেছে। তৃতীয় পর্বে পাওয়া যায় তামা গলানোর জন্য অন্তত 14টি পোড়ামাটির পাত্র বা মুচি ছিল। এছাড়া এই পর্বে পাওয়া গেছে তামার ছুরি, বড়শি, ছ্যাদা করা সূচ, পাথর কেটে অলঙ্কারও এই সময় মানুষ দক্ষ হয়ে ওঠে। এই সময় বহির্বাণিজ্যের বিস্তার ঘটে। 4. চতুর্থ থেকে সপ্তম পর্বের কালে মেহেরগড়ের বস্তুগত সংস্কৃতি পরিণতি লাভ করে। মৃৎপাত্র নির্মাণে নানা ধরনের বৈচিত্র্য আসে ও নানা রঙের ব্যবহার হতে থাকে। পোড়ামাটির নারীমূর্তি ও শিলমোহর তৈরি হতে থাকে। এগুলো হরপ্পা সভ্যতার প্রাপ্ত নারীমূর্তি ও শিলমোহরের পূর্ব নিদর্শন। শস্য ক্ষেত্রে জলসেচের জন্য খাল কাটার প্রমাণ পাওয়া যায়। মেহেরগড়ের নগরায়ণের সূচনা হয়েছিল অনেক আগেই। এই পর্বে তার বিকাশ নজরে আসে। মানুষের জীবনযাত্রা, রুচির বিকাশ, রাস্তাঘাটের উন্নতিতে এর ছাপ স্পষ্ট হয়। খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দের মাঝামাঝি সময় মেহেরগড় সভ্যতার পতন ও সম্ভবত এখানকার আদিবাসীরা অন্যত্র চলে যায়। গুরুত্ব: মেহেরগড় সভ্যতার আবিষ্কার নানা কারণে গুরুত্বপূর্ণ। এর ফলে ভারতীয় সভ্যতা ও তার পরিপ্রেক্ষিতটি পরিবর্তিত হয়ে গেছে। এতদিন মনে করা হতো সিন্ধু সভ্যতাই ভারতের প্রাচীনতম সভ্যতা, কিন্তু মেহেরগড়ের আবিষ্কার প্রমাণ করেছে যে সিন্ধু পূর্ব যুগে ভারতে এক উন্নত সভ্যতার বিকাশ ঘটেছিল। এতদিন অনেকেই মনে করতেন হরপ্পা মহেঞ্জোদারো ছিল মেসোপটেমিয়ার দূরবর্তী পরিবেশ, কিন্তু এই ধারণা পরিবর্তিত হয় ও যা আজ দৃঢ়তার সাথে বলা যায় যে সিন্ধু সভ্যতার স্রষ্টারা বহিরাগত নয়, তারা ভারতীয়ই। হরপ্পা মহেঞ্জোদারোর উন্নত নগর সভ্যতা কোনো আকস্মিক ঘটনা নয়। মেহেরগড় ও সন্নিহিত অঞ্চলে মানব সভ্যতার যে বিকাশ ঘটেছিল, হরপ্পা সভ্যতা তারই পরিপূর্ণ রূপ। এর সূচনায় সিন্ধু নদের অববাহিকায় খননকার্য চালিয়ে আর্য-পূর্ব যুগের এক উন্নত সভ্যতা আবিষ্কার হয়েছে। এর থেকে প্রমাণিত হয়ে যায় যে খ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর আগে ভারতে এক উন্নত নগর সভ্যতার উন্মেষ হয়েছিল এবং এই সভ্যতা মিশর, সুমেরু, ব্যাবিলন ও আক্কাদের সভ্যতার সমসাময়িক। 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি পাঞ্জাবের মন্টাগোমারি জেলার ইরাবতী ও রাভি নদীর তীরে এক উন্নত সভ্যতার সন্ধান পান। ঠিক এই সময় 1922 খ্রিস্টাব্দে বিশিষ্ট বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো, সিন্ধি শব্দ যার অর্থ হচ্ছে মৃতের স্তূপ, নামে এক উন্নত সভ্যতা আবিষ্কার করেন। এই সভ্যতার সঙ্গে স্যার জন মার্শাল, স্যার মার্টিমার হুইলার, ম্যাকে, পিক্ট, ফ্যানফোর্ড, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, ননীগোপাল মজুমদার প্রমুখ প্রত্নতত্ত্ববিদের নাম উল্লেখযোগ্য। সিন্ধু নদের তীরে প্রথম এই সভ্যতা আবিষ্কৃত হয়েছে বলে একে সিন্ধু সভ্যতাও বলা হতো। সাম্প্রতিককালে সিন্ধু তট অতিক্রম করে ভারত ও ভারতের বাইরে বিস্তীর্ণ অঞ্চলে ছোটখাটো মিলিয়ে প্রায় 1500টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। এই কারণে এখন আর একে সিন্ধু সভ্যতা না বলে প্রথমে আবিষ্কৃত স্থানের নাম অনুসারে একে হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতি বলা হয়। আমাদের মনে রাখা উচিত যে কেবলমাত্র 1921 সালই নয়, আলেকজান্ডার কানিংহাম 1875 খ্রিস্টাব্দে হরপ্পা একটি শিলমোহর আবিষ্কার করেছিলেন। এছাড়া হরপ্পায় প্রাপ্ত নিদর্শনগুলি মহেঞ্জোদারো অপেক্ষা অনেক বেশি প্রাচীন ও গুরুত্বপূর্ণ। তাই হরপ্পা সভ্যতা ও সংস্কৃতি নামটি যুক্তিযুক্ত। হরপ্পা সভ্যতা প্রাচীনত্ব সম্বন্ধে সন্দেহের কোনো অবকাশই নেই। স্যার জন মার্শালের মতে এই সভ্যতা ছিল সর্বাপেক্ষা প্রাচীন। ঐতিহাসিক উইট ডুরান্ট এর মতে এই সভ্যতা মিশরীয় সভ্যতা অপেক্ষা প্রাচীন। এই সভ্যতায় প্রাচীনত্ব ও কালসীম নির্ণয় করা খুবই দুরূহ এবং এই নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদের অন্ত নেই। তাছাড়া নিত্য নতুন বিচার পদ্ধতি ও তথ্যাদি আবিষ্কারের ফলে হরপ্পার কালসীমা ধারণা নিয়ত পরিবর্তনশীল। স্যার জন মার্শালের মতে খ্রিস্টপূর্ব 3250 থেকে 2750 অব্দের মধ্যে এই সভ্যতার সূচনা, বিস্তার ও বিলুপ্তি ঘটে। বর্তমানে রেডিও কার্বন পরীক্ষার মাধ্যমে হরপ্পা সভ্যতার সময়কাল সীমা 2300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 এর মধ্যে স্থিরকৃত করা হয়েছে। অতি সম্প্রতি ডেনড্রোক্রোনোলজি পরীক্ষার মাধ্যমে এর কালসীমা দুদিক থেকেই পিছিয়ে দেওয়ার প্রবণতা দেখা গেছে।
যাই হোক, আপাতত হরপ্পা সভ্যতার কালসীমা খ্রিস্টপূর্বাব্দ 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দকে মেনে নিয়েছি। হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা এ নিয়েও পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য রয়েছে। সিন্ধু উপত্যকায় যে সমস্ত নরকঙ্কাল পাওয়া গেছে সেগুলির নৃতাত্ত্বিক পরীক্ষা করে পণ্ডিতরা সেখানে 4টি জনগোষ্ঠীর মানুষের সন্ধান পেয়েছে। সেগুলো হলো প্রোটো অস্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয়, অ্যালপাইন ও মঙ্গোলীয়। এই নরকঙ্কালগুলো এত অল্প যে এর দ্বারা কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়। তাছাড়া পণ্ডিতরা আরও বহু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। অনেকের মতে আর্যরাই ছিল সিন্ধু সভ্যতার স্রষ্টা। আবার অনেকে এ সম্বন্ধে দ্রাবিড়দের কথাও বলে থাকেন। এসব মতবাদগুলির সবকটির পক্ষে যুক্তি থাকলেও বিপক্ষে বলার মতো অনেক কিছুও রয়েছে। সুতরাং মতগুলি কোনোটি আজ পর্যন্ত সর্বজন গ্রাহ্য নয়। সিন্ধু লিপি পাঠোদ্ধার না হওয়া পর্যন্ত কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তবে অধ্যাপক ব্যাসাম ও কে এম পণ্যিকর মনে করেন যে এই সভ্যতা ছিল সম্পূর্ণ দেশজ ও তা ভারতীয়দেরই সৃষ্টি। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য। সমসাময়িক যুগে মিশর ও মেসোপটেমিয়াতে যে সভ্যতার উন্মেষ হয়েছিল, প্যাপিরাস, পোড়ামাটি ও পাথরের বুকে তার লিখিত বিবরণ পাওয়া যায়। পণ্ডিতরা সেগুলো পাঠ করে তার ইতিহাস রচনা করেছেন। সিন্ধু সভ্যতার শিলমোহর ও বিভিন্ন পাত্রের গায়ে বেশ কিছু লিপি খোদাই করা আছে। সেগুলির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। পণ্ডিতরা তাই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন যথা ঘরবাড়ি, ধ্বংসাবশেষ, বাসনপত্র, অস্ত্রশস্ত্র, মানুষ, পশুপক্ষী, দেবদেবীর মূর্তির ওপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার বিবরণ লিপিবদ্ধ করেছেন। এই কারণে এই সভ্যতাকে প্রাগৈতিহাসিক সভ্যতা বলা হয়। এই যুগে মানুষ লোহার ব্যবহার জানত না। এই সময় পাথরের ব্যবহারও কমে আসে ও ব্রোঞ্জ ও তামার ব্যবহার বৃদ্ধি পায়। মানুষের হাতিয়ার ও সরঞ্জামের পাশাপাশি ব্রোঞ্জ ও তামার ব্যবহারও চলতে থাকে। তাই এই সভ্যতা হলো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। সুমেরু, আক্কাদ, ব্যাবিলন, মিশর প্রভৃতি বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মতো হরপ্পা সভ্যতা ছিল নদীমাতৃক সভ্যতা। সিন্ধু নদকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা গড়ে ওঠে। কেবলমাত্র সিন্ধু উপত্যকাই নয়, সিন্ধু তট অতিক্রম করে পাঞ্জাব, বেলুচিস্তান, রাজপুতানা, গুজরাট, সৌরাষ্ট্র ও নর্মদা উপত্যকার এক বিস্তীর্ণ স্থানে এই সভ্যতা বিস্তৃত হয়েছিল। উত্তরে জম্মু থেকে দক্ষিণে নর্মদা উপত্যকা ও পশ্চিমে বেলুচিস্তানের মারকানা উপকূল থেকে উত্তর-পূর্বে মিরাট পর্যন্ত এর ব্যাপ্তি ছিল। পুরো এলাকাটি ছিল ত্রিভুজের মতো ও আয়তন ছিল প্রায় 12,50,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এলাকাটি প্রাচীন মিশরের থেকে 20 গুণ ও যুগ্মভাবে মিশর ও মেসোপটেমিয়ার থেকে 12 গুণ ছিল। এটি ছিল বিশ্বের বৃহত্তম সভ্যতা। বর্তমানে হরপ্পা সভ্যতার প্রায় 1400টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে এবং এগুলির বেশ কয়েকটি কেন্দ্র শহর নামের অধিকারী। নগরগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হরপ্পা ও মহেঞ্জোদারো। এই নগর দুটির মধ্যে দূরত্ব ছিল 483 কিলোমিটার। এছাড়াও রূপার, আলমগীরপুর, লোথাল, রংপুর, কালিবঙ্গান, বানওয়ালি প্রভৃতি স্থানেও উল্লেখযোগ্য নগর সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত এই এলাকাটি সর্বত্রই বিভিন্ন ধরনের জনজাতি ও সংস্কৃতির চিহ্ন লক্ষ্য করা গেছে। এই সভ্যতার নগরগুলির অবস্থানগত দূরত্ব যথেষ্ট, কিন্তু এ সত্ত্বেও নগরগুলির পরিকল্পনা, গঠননীতি, জীবনযাত্রার উপকরণে যথেষ্ট মিল রয়েছে। সুতরাং একটি নগর সম্পর্কে আলোচনা করলেই অন্যান্য নগর সম্পর্কে মোটামুটি একটি ধারণা পাওয়া যায়। নগর পরিকল্পনা। মহেঞ্জোদারো শহরটি পশ্চিম দিক থেকে প্রায় 40 ফুট উঁচু একটি বিশালাকায় ঢিপির ওপর একটি দুর্গ ছিল। এই দুর্গ অঞ্চলে কিছু ঘরবাড়ি আবিষ্কৃত হয়। মনে করা যায় সেগুলি শাসকদের বাসস্থান। দুর্গ অঞ্চলেই সর্বসাধারণের জন্য ব্যবহারের উপযোগী একটি বিরাট বাঁধানো স্নানাগার আবিষ্কৃত হয়েছে। তার আয়তন দৈর্ঘ্যে 180 ফুট ও প্রস্থে 108 ফুট। এর চারিদিকে ঘিরে আছে 8 ফুটের উঁচু দেওয়াল। এর কেন্দ্রস্থলে রয়েছে একটি জলাশয়, যা 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর। জলাশয়ের নোংরা জল নিকাশ ও তাতে পরিষ্কার জল পূর্ণ করার সম্পূর্ণ ব্যবস্থা ছিল। ঋতুভেদে জল গরম ও ঠান্ডা করার ব্যবস্থা ছিল। এরই পাশে ছিল একটি কেন্দ্রীয় শস্যাগার। এর আয়তন ছিল প্রায় 9000 বর্গফুট। ডক্টর এ.এল. ব্যাসাম এটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করেছেন। স্যার মার্টিমার হুইলার বলেন যে খ্রিস্টপূর্ব 5ম শতকের পূর্বে এ ধরনের বিশাল শস্যাগার পৃথিবীতে আর কোথাও পাওয়া যায়নি।
এই অঞ্চলের অন্যান্য বড় বড় বাড়ির ধ্বংসাবশেষকে পণ্ডিতরা সভাকক্ষ, শিক্ষা প্রতিষ্ঠান ও সমিতিগৃহ বলে চিহ্নিত করেছেন। মূল শহর ও নগর পরিকল্পনা। দুর্গ অঞ্চলের এই উঁচু ঢিপির পূর্ব দিকে নিচু জমিতে মূল শহরটি রয়েছে। নগরের উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিমে সমান্তরালভাবে রাস্তা চলে গেছে। রাস্তাগুলি 9 ফুট থেকে 30 ফুট পর্যন্ত চওড়া। এই রাস্তাগুলি থেকে বেরিয়ে এসেছে অসংখ্য সরু সরু গলি। গলির দুপাশে নাগরিকদের ঘরবাড়ি। বাড়িগুলি পোড়ামাটির তৈরি এবং অনেক বাড়ি দোতলা ও তিনতলা। প্রত্যেক বাড়িতেই প্রশস্ত উঠান, স্নানাগার, কুয়ো ও নর্দমার ব্যবস্থা ছিল। অনেক বাড়িতে আবার সেপটিকও ছিল। বাড়ির নোংরা জল নর্দমা দিয়ে এসে রাস্তায় ঢাকা বাঁধানো নর্দমায় পড়ত। নর্দমাগুলি পরিষ্কারের জন্য ইট দিয়ে তৈরি ঢাকা ম্যানহোলেরও ব্যবস্থা ছিল। ডক্টর এ.এল. ব্যাসামের মতে, রোমান সভ্যতার পূর্বে অপর কোনো প্রাচীন সভ্যতায় এত পরিণত পয়ঃপ্রণালী ব্যবস্থা ছিল না। প্রত্যেক বাড়ির সামনে একটি বাঁধানো ডাস্টবিনও ছিল। কেবলমাত্র বড় রাস্তার উপরেই শহরগুলি দোকানগুলি অবস্থিত ছিল। শহরের উত্তর-পূর্ব কোণে সারিবদ্ধভাবে ছোট ছোট কিছু ঝুপড়ি জাতীয় ঘরও দেখা গেছে। মনে করা যায় এগুলি দরিদ্র ও শ্রমজীবী মানুষের বাসস্থান। অধ্যাপক গন চাইল্ড বলেন, হরপ্পা পৌরশাসক গৃহ নির্মাণ সংক্রান্ত আইন কানুন মেনেই চলত। খনন কার্যের ফলে মহেঞ্জোদারো সভ্যতার 9টি স্তর আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ ধ্বংসের পর সেখানে 8 বার সভ্যতা গড়ে উঠেছিল। হরপ্পার 6টি স্তর আবিষ্কৃত হয়েছে। এখানে 6টি বা 9টি স্তরের সর্বত্র মানুষের জীবন প্রণালী ও নগর পরিকল্পনা কিন্তু একই ধরনের, কোথাও কোনো পরিবর্তন ঘটেনি। তবে তবে উপরি স্তরগুলিতে নগর কর্তৃপক্ষের অপদার্থতার ছাপ স্পষ্ট। দেখা গেছে উপরের স্তরগুলিতে বাড়িঘরগুলো ক্রমশ রাস্তা দখল করছে, গলি ছোট হয়ে আসছে, নর্দমা বুজে আসছে। এ সত্ত্বেও নগর পরিকল্পনা ও জীবনযাত্রা কিন্তু সর্বত্রই একই রকম। রাজনৈতিক জীবন। এই নগরগুলিতে কী ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল সে সম্পর্কে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। এ ব্যাপারে পণ্ডিতদের নানা মত প্রকাশ করেছেন। কোনো ইউরোপীয় পণ্ডিত মনে করে হরপ্পায় নগরদুর্গে একজন শাসক বা রাজা বাস করতেন। দুর্গ সংলগ্ন শস্যাগার তার ধনসম্পদের পরিচয় দেয়। ভারতীয় পণ্ডিত কোশাম্বীর মতে এটি নিছক অনুমান মাত্র। এর সপক্ষে কোনো প্রমাণ নেই। তার মতে রাজতন্ত্র ও প্রজাতন্ত্র যাই হোক না কেন, এখানে একটি কেন্দ্রীয় শক্তি ছিল, নতুবা এত উন্নত ও পরিকল্পিত নাগরিক সভ্যতা বিকাশের সম্ভব হতো না। অনেকের মতে বণিকদের দ্বারা পরিচালিত একটি প্রজাতান্ত্রিক শাসন ছিল এখানে। স্যার মার্টিমার হুইলারের মতে সিন্ধু অঞ্চল ছিল একটি সাম্রাজ্য যার কেন্দ্র ছিল একজন পুরোহিত রাজা। তিনি দৈব অধিকারের জোরে শাসনকার্য পরিচালনা করতেন। এইচ.ডি. সাংখালিয়ার মতে এখানে কেন্দ্রীয় শাসন ছিল একজন দৃঢ়, উদারনৈতিক ও স্বৈরাচারী শাসকের হাতে। সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবন। শ্রেণীবিভক্ত সমাজের অস্তিত্ব হরপ্পা সভ্যতার একটি অন্যতম বৈশিষ্ট্য। শহরের ঘরবাড়ি ও অন্যান্য উপকরণ দেখে মনে করা হয় যে সমাজের শাসক সম্প্রদায় ধনী ও ব্যবসায়ী এবং দরিদ্র শ্রমিক ও কারিগররা বাস করত। দুর্গ অঞ্চলই ছিল শাসকদের বাসগৃহ। শহরের দ্বিতল ও ত্রিতল গৃহগুলিতে বাস করত ধনী ও মধ্যবিত্ত বণিক সম্প্রদায়। খুপড়ি জাতীয় ঘরগুলি ছিল দরিদ্র শ্রমজীবীদের জন্য। পণ্ডিতরা অনুমান করে যে এই শহরগুলিতে ক্রীতদাসরা থাকত। তারা দিনহীন কুটিরে বাস করত এবং ফসল মাড়াই, ভারী বোঝা বহন এবং ফসলের জঙ্গল পরিষ্কারের মতো কাজ তারা করত। মহেঞ্জোদারো ও হরপ্পা উভয় শহরেরই উত্তর-পূর্ব কোণ দুর্গ প্রাকার ও শস্যাগারের কাছাকাছি স্থানসমূহে খুপড়ি জাতীয় ঘরগুলির অস্তিত্ব শহরের ক্রীতদাস ও গরিব শ্রমজীবীদের উপস্থিতি প্রমাণ করে। কালিবঙ্গান ও লোথালে এ ধরনের কোনো খুপড়ি মেলেনি বলে পণ্ডিতরা প্রমাণ করে যে এই দুই শহরের শাসকরা মহেঞ্জোদারোর শাসকবর্গের অপেক্ষা উদার ছিলেন। এই সভ্যতা নগরকেন্দ্রিক হলেও মূল ভিত্তি ছিল কৃষি। এখানকার আদিবাসীরা গম, যব, বার্লি, ধান, ফলমূল, তিল, মটর, রাই, খেজুর, বাদাম, দুধ, মুরগি, পশুর মাংস, মাছ প্রভৃতি খাদ্য হিসাবে ব্যবহার করত। গৃহপালিত জন্তুর মধ্যে গরু, মোষ, ভেড়া, হাতি, শূকর ও ছাগল থাকত। বেলুচিস্তানে মাটির নিচে একটি গভীর ঘোড়ার চিহ্ন মিললেও ঘোড়া কিন্তু সেই দিন পোষ মানেনি। সিন্ধুবাসী সুতি ও পশমের বস্ত্র ব্যবহার করত। তারা দেহের ঊর্ধ্বাংশে ও নিম্নাংশে 2 খণ্ড বস্ত্রের দ্বারা আবৃত করত। নারী পুরুষ উভয়ই লম্বা চুল রাখত। মেয়েরা সোনা ও রূপোর ফিতে দিয়ে বিভিন্ন রকমের খোঁপা করত।
তারা নানা ধরনের সুগন্ধি, প্রসাধন সামগ্রী, তামা, ব্রোঞ্জ, সোনা, রূপো প্রভৃতি নানান রকমের হার, কানের দুল, চুড়ি, কোমরবন্ধন ও মালা ব্যবহার করত। সিন্ধুবাসীরা ছিল শিল্পকর্মে দক্ষ। এখানে এখানে পাথর, মাটি, তামা, সীসা, ব্রোঞ্জের বাসনপত্র ও গৃহস্থালির সরঞ্জাম আবিষ্কৃত হয়েছে। তামা, ব্রোঞ্জ, পাথরের তৈরি কুঠার, বর্শা, তীর, ধনুক প্রভৃতি অস্ত্রের ব্যবহার তারা করত। তামা, ব্রোঞ্জ, পাথর ইত্যাদি তৈরি কুঠার, বর্শা, তীর, ধনুক, মুরাল প্রভৃতি অস্ত্রের ব্যবহারও তারা করত। এ প্রসঙ্গে স্মরণীয়, সিন্ধু উপত্যকার ঢাল, বর্ম, শিরস্ত্রাণ ইত্যাদি আত্মরক্ষামূলক অস্ত্রের কোনো সন্ধান মেলেনি। বস্ত্রবয়ন, হাতির দাঁত, পাথরের কাজ, মৃৎশিল্পের ক্ষেত্রেও তারা অসাধারণ উন্নতি করে। বস্ত্রবয়ন, হাতির দাঁত, পাথরের কাজ এবং মৃৎশিল্পের ক্ষেত্রেও তারা অসাধারণ উন্নতি করে। শিশুদের খেলনা হিসাবে তৈরি নানা জীবজন্তুর মূর্তি, চীনামাটির পাত্রে নানা রকমের অলঙ্কার তাদের শিল্পদক্ষতার পরিচয় দেয়। নৃত্য, গীত, পশু শিকার, পাশা খেলা, রথ চালনা প্রভৃতি অবসর বিনোদনের উপায় ছিল। এছাড়া এখানে অলঙ্কার শিল্পী, ইট শিল্পী, ছুতোর মিস্ত্রিও বাস করত। ভারত ও ভারতের বাইরে নানা স্থানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল। দাক্ষিণাত্য থেকে দামি পাথর, রাজপুতানা থেকে তামা, কাথিয়ারা থেকে শঙ্খ, বেলুচিস্তান, আফগানিস্তান, ইরান থেকে সোনা, রূপো, সীসা, তামা, সীসা, টিন ইত্যাদি আমদানি করা হতো। সিন্ধু উপত্যকা থেকে রপ্তানি হতো তুলো, সুতিবস্ত্র, তামা, হাতির দাঁত ও হাতির দাঁতে তৈরি বিভিন্ন জিনিসপত্র। সুতিবস্ত্র ও তুলো ছিল রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ। তখনও মুদ্রার প্রচলন হয়নি, বিনিময় প্রথার মাধ্যমেই ব্যবসা চলত। ক্রিট, সুমেরু, মেসোপটেমিয়ার সঙ্গে জলপথ ও স্থলপথের ব্যবসা-বাণিজ্য চলত। যানবাহন হিসাবে সিন্ধুবাসী উট, গাধা, দুচাকার বিশিষ্ট গরু ও ষাঁড়ের গাড়ি ব্যবহার করত। তাদের মধ্যে সমুদ্রযাত্রাও প্রচলিত ছিল। লুথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর। শিলমোহর ও লিপি। সিন্ধু উপত্যকায় পোড়ামাটি, তামা, ব্রোঞ্জের প্রচুর শিলমোহর আবিষ্কৃত হয়েছে। পণ্ডিতদের অনুমান প্রধানত ব্যবসা-বাণিজ্যের জন্যই ওই সমস্ত শিলমোহর আবিষ্কৃত হয়। এইসব শিলমোহরে বিভিন্ন জীবজন্তু ও জলযানের চিত্র অঙ্কিত রয়েছে। উপত্যকায় পোড়ামাটি, তামা, ব্রোঞ্জের প্রচুর শিলমোহর আবিষ্কৃত হয়েছে। পণ্ডিতের অনুমান প্রধানত ব্যবসা-বাণিজ্যের জন্যই ওই সমস্ত শিলমোহর তৈরি করা হয়েছিল। এইসব শিলমোহর বিভিন্ন জীবজন্তু ও জলযানের চিত্র অঙ্কিত হয়েছে। এর থেকে মনে করা হয় যে এইসব জীবজন্তু ও জলযানগুলি তাদের সুপরিচিত ছিল। আবার কিছু শিলমোহরের চিত্রলিপি উৎকীর্ণ হয়েছে। এগুলি হলো সিন্ধুলিপি বা হরপ্পা লিপি। সিন্ধুলিপির পক্ষে চিত্রলিপির স্তর অতিক্রম করা সম্ভব হয়নি। এই সমস্ত লিপির পাঠোদ্ধার করা এখনও সম্ভব হয়নি, তবে একথা ঠিক যে এই লিপি ডান দিক থেকে বাঁ দিকে পড়া হতো। হরপ্পা সভ্যতায় মন্দিরের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ আছে। কয়েকটি বড় বড় অট্টালিকাকে অনেকে মন্দির বলে মনে করে। সেগুলি মন্দির হলেও সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা বা পুজোর রীতি প্রচলন ছিল না। সিন্ধু সভ্যতার প্রচুর অর্ধনগ্ন নারী মূর্তি মিলেছে। পণ্ডিতরা এগুলোকে মাতৃমূর্তি বলেছেন। একটি শিলে বাঘ, হাতি, গন্ডার, মোষ ও হরিণ এই 5টি পশু দ্বারা পরিবৃত ও ত্রিমুখ বিশিষ্ট একটি যোগী মূর্তি দেখা যায়, যা কিনা ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। মূর্তিটির মাথায় 2টি শিং রয়েছে। অনেকের ধারণা এটি শিব মূর্তি। অধ্যাপক ব্যাসাম এটিকে আদি শিব বলে অভিভূত করেছেন, কারণ শিবের বাহন ষাঁড়, কিন্তু এই মূর্তিতে ষাঁড় নেই। সিন্ধুবাসীদের মধ্যে বৃক্ষ, আগুন, জল, সাপ, বিভিন্ন জীবজন্তু ইত্যাদির পুজো ও উপাসনা চলত। কয়েকটি শিলে সূর্যের প্রতীক ও স্বস্তিক চিহ্ন ও চক্র পাওয়া গেছে। একটি শিলে একটি অর্ধনগ্ন নর অর্ধবৃষ মূর্তিতে একটি বাঘের সঙ্গে লড়াই করতে দেখা গেছে। এই মূর্তিটি হল সুমেরের গিলগমেশ নামক বীরের সাহায্যকারী অর্ধনর অর্ধবৃষ আকৃতির ইব-অবানি মূর্তির অনুরূপ। সিন্ধু উপত্যকার এই মূর্তি সুমেরীয় সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার ঐক্য প্রমাণ করে। এই মূর্তি পৌরাণিক যুগের হিরণ্যকশ্যপ নিধনকারী নৃসিংহ মূর্তির কথাও স্মরণ করিয়ে দেয়। মনে করা হয় যে সিন্ধুবাসীরা এই নর বৃষ মূর্তিকে দেবতাজ্ঞানে পুজো করত। বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক। হরপ্পা সভ্যতার সঙ্গে পশ্চিম এশিয়া, মিশর ও সুমেরীয় সভ্যতার ঘনিষ্ঠ সম্পর্ক সম্বন্ধে কোনো অবকাশ নেই।
অধ্যাপক গর্ডন চাইল্ডের মতে হরপ্পার বণিকরা তাদের পণ্য সম্ভার নিয়ে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর উপকূলে অবস্থিত অঞ্চলে বাজার করত। অধ্যাপক গর্ডন চাইল্ডের মতে হরপ্পার বণিকরা তাদের পণ্য সম্ভার নিয়ে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদের উপকূলে অবস্থিত বাজারে যেত। এশিয়ার আক্কাদ নামক স্থানে ভারতীয় বণিকদের উপনিবেশের সন্ধান পাওয়া যায়। হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ। আনুমানিক ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। ধ্বংসের কারণ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদের অন্ত নেই। অনেকে মনে করে পূর্বে সিন্ধু উপত্যকার প্রচুর বৃষ্টিপাত হতো, ফলে এই অঞ্চলটি জঙ্গলাকীর্ণ হয়ে ওঠে। কালক্রমে জলবায়ুর পরিবর্তন ঘটে এবং বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়, যার ফলে ভূগর্ভস্থ লবণ ওপরে উঠে আসে এবং স্থানটি মরুভূমিতে পরিণত হয়। স্যার মার্টিমার হুইলার এবং অনেকেই মনে করে যে পোড়ামাটির ইটের প্রচুর ব্যবহার ও এই কারণে এর ফলে বৃক্ষচ্ছেদনের শুরু হয়, ফলে অঞ্চলটি বনশূন্য হয়ে ওঠে। এর ফলে বৃষ্টিপাতের অভাবে কৃষিকাজ বিপর্যস্ত হয়ে পড়ে এবং জনসাধারণ এই স্থানটি ত্যাগ করতে বাধ্য হয়। ডক্টর সাহানি মনে করেন বারংবার সিন্ধু নদের বন্যার ফলে সভ্যতাটি ধ্বংসপ্রাপ্ত হয়। মহেঞ্জোদারো নগরটি যে একাধিকবার বন্যা কবলিত হয়েছিল এবং বন্যা প্রতিরোধের যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। সভ্যতাটি ধ্বংসের জন্য ভূমিকম্প, অগ্নিকাণ্ড, এমনকি সিন্ধু নদের গতিপথের পরিবর্তনকেও দায়ী করা হয়েছে। অনেকে আবার এই পতনের জন্য নগর কর্তৃপক্ষের অপদার্থতাকেও দায়ী করেছে। মহেঞ্জোদারোর নিচের স্তরে নগর পরিকল্পনা রক্ষণাবেক্ষণ যত সুন্দর, উপরের স্তরগুলিতে তত নয়। উপরের স্তরগুলিতে দেখা যাচ্ছে যে রাস্তাগুলো ধীরে ধীরে বাড়ি দখল করছে, নর্দমা বুজে আসছে, গলির মধ্যে ইটের পাঁজা তৈরি হচ্ছে, কিন্তু এগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এইভাবে এই সভ্যতাটি ক্রমে ক্রমে ধ্বংসপ্রাপ্ত হয়। বলা হয় যে বিদেশি আর্যদের আক্রমণেই এই সভ্যতাটি ধ্বংসপ্রাপ্ত হয়। মহেঞ্জোদারোতে প্রকাশ্যে রাস্তায়, কুয়ার ধারে, বাড়ির মধ্যে পলায়নরত বহু মানুষের স্তূপাকৃতি মৃতদেহ পাওয়া যায়। এই মৃতদেহ প্রকাশ্যে স্থানে পড়ে আছে, কোনো সৎকার করা হয়নি এবং তাদের মাথার পিছনে ধারালো অস্ত্রের আঘাত। বলা হয় যে বিদেশিদের অতর্কিত আক্রমণের ফলেই এরম অবস্থা হয়েছিল এবং দেবরাজ ইন্দ্রই এই সভ্যতার ধ্বংসকারী। ঋগ্বেদে তাকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী বলা হয়েছে। বলা বাহুল্য, সিন্ধু সভ্যতা ধ্বংসের কোনো কারণই ত্রুটিমুক্ত নয়। আপাতত মনে করা যায় আর্য আক্রমণের কারণেই সিন্ধু সভ্যতার ধ্বংস হয়েছিল, যদিও এ সম্পর্কে সবাই একমত নয়। গুরুত্ব: সিন্ধু সভ্যতা আবিষ্কারের ফলে জানা গেছে যে ভারতীয় সভ্যতা সুমেরু, আক্কাদ, মিশর প্রভৃতি প্রাচীন সভ্যতার সমসাময়িক। প্রাচীন বিশ্বে আয়তন ও ব্যাপ্তির দিক থেকে হরপ্পা সভ্যতা ছিল অদ্বিতীয়। পোড়া ইট, ডাস্টবিন, সেপটিক প্রণালী ব্যবহার হরপ্পায় ছিল অতুলনীয়। ধানের চাষ, মুরগি পালন, সূত্রপাত হয় এই সিন্ধু উপত্যকাতেই। উৎকৃষ্ট মানের তুলোর চাষ, সুতিবস্ত্র উৎপাদনের ক্ষেত্রেও সিন্ধুবাসীদের কৃতিত্ব ছিল অসাধারণ। এই পর্বটি এখানেই সমাপ্ত হলো। পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও এটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান।